স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোটের বাকি আর মাত্র 3 দিন। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও অধিকাংশ স্থানেই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। লালমনিরহাটের 6 উপজেলায় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিনই সংঘর্ষ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আশা করছি শুনতে পাচ্ছেন। একদম শেষ সময়, আর মাত্র 3 দিন বাকি। প্রচারণা কেমন চলছে আর ভোট সুষ্ঠু হওয়া নিয়ে কি বলছেন প্রার্থীরা? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লালমনিরহাটের 5টি উপজেলা পরিষদের নির্বাচন 10 মার্চ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে লালমনিরহাটে জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে। গত রাতেও পাটগ্রামে 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে এবং সংঘর্ষ হয়েছে আদিতমারিতেও। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাটে আপনার 16 জন চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন 17 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আছে 27 জন প্রার্থী নির্বাচন করছেন। এবং ইতিমধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শেষ প্রান্তে পৌঁছে গেছেন। 10 মার্চের ভোটে ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আসলে তবে প্রার্থীরা সংখ্যায় রয়েছেন যে ভোট সুষ্ঠু হবে কিনা। আমরা এখানে লালমনিরহাট সদর উপজেলার প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এবং উদীয়মান জননেতা হিসেবে পরিচিত কামরুজ্জামান সুজনের সাথে আমরা কথা বলতে চাই। আসলে ভোট নিয়ে তিনি কতটা সংখ্যা রয়েছেন এবং ভোট সুষ্ঠু হবে কিনা এবং নির্বাচিত হলে তিনি কি করতে চান। জনাব কামরুজ্জামান সুজন, আপনাকে নিউজ 24 স্বাগত। আসলে আপনার কাছে আমরা জানতে চাই যে 10 মার্চ নির্বাচন, আপনি নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং নির্বাচিত হলে কি করতে চান আর কি? জি, আমি নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি যে আমি আশা করি যে এবারে নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এখানে একটি প্রার্থী তিনি বল প্রয়োগ করার চেষ্টা করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না, এটি তারা আমাকে নিশ্চিত করেছে। আর আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে যেহেতু আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, তবে আমার প্রথম কাজ হবে প্রশাসনের সহযোগিতা নিয়ে এই লালমনিরহাট সদর উপজেলাকে মাদক মুক্ত করা। পাশাপাশি যে গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এলাকার যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করার জন্য আমি প্রথমেই উদ্যোগ গ্রহণ করব। আপনি তো প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং 10 মার্চ ভোট নির্বাচন সন্ধিক্ষণে একবারে কাছে নিকটে চলে এসেছে, তো যদি আপনি জনগণের কেমন সাড়া পাচ্ছে? না, অবশ্যই যে আপনারা জানেন যে আমি বিগত 5 বছরে স্থানীয় সংসদ সদস্যের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম, যার ফলশ্রুতিতে এলাকার জনগণ এবং নেতাকর্মীদের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। জনগণ আমার পক্ষে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে এবং জনগণই আমার পক্ষে নির্বাচনী প্রচার অভিযানে তারা নেমে পড়েছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে কোথাও কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি? না, আমি এখন পর্যন্ত তেমন বাধার কোনো সৃষ্টি হয়নি, তবে একটি বিশেষ অঞ্চলে সেটি হলো গোকুন্ডার মুস্তুবিহাটে আমার পোস্টার, হ্যান্ডবিল তারা ছিঁড়ে ফেলেছে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেখানকার পরিস্থিতি ভালো হয়ে আসে। একটি বিষয় আপনাকে বলি যে আপনি যেহেতু আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আপনি ছাত্রলীগের সাবেক নেতা, তো এখানে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের সাথে কতটুকু? যে এখানে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বপর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে অবস্থান নিয়েছে, কারণ যেহেতু এই নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দল অংশগ্রহণ করে নেই, আর আমাদের দল থেকেও দলের বাইরে গিয়ে নির্বাচন করার জন্য একটি সিদ্ধান্ত ছিল, যার কারণে সবাই আমার পক্ষে অবস্থান নিয়েছে। তো আপনি বেকার যুবক এবং নারী উন্নয়ন থেকে শুরু করে এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য কি করতে চান নির্বাচিত? যে আমাদের প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি বলেছিল যে বেকারদের কর্মসংস্থানের জন্য তিনি কাজ করবে এবং তিনি তাদেরকে বিনা সুদে ঋণ প্রদান করবে। আমি নির্বাচিত হতে পারলে আমি অবশ্যই নেত্রী যেটি ঘোষণা করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সেটিকে বাস্তবায়ন করার জন্য এই সদর উপজেলায় আমি কাজ করব। নির্বাচনে ভোট কারচুপির কোনো সংখ্যা আপনার আছে? না, আমার এখন পর্যন্ত আমার কারচুপি করার কোনো সংখ্যা নেই, তবে বিশেষ কয়েকটি সেন্টারে আমি ঝুঁকিপূর্ণ সেন্টারের তালিকা দিয়েছি এবং প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। সদর উপজেলাকে কিভাবে আপনি সাজাতে চান নির্বাচিত?
যে আমি সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে করতে চাই, এখানে আমি মাদক মুক্ত করতে চাই, এখানে বাল্যবিবাহ যে রয়েছে সেটিকে আমি রোধ করতে চাই, সর্বোপরি এখানে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমি সদর উপজেলা করতে চাই। ধন্যবাদ কামরুজ্জামান সুজন। আপনি শুনছিলেন যে লালমনিরহাটের সদর উপজেলার বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সুজন, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন এবং উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি নির্বাচিত হলে লালমনিরহাট সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে করতে চান, মাদক মুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি উপজেলা হিসেবে করতে চান এবং রাস্তাঘাট কালভার্ট থেকে শুরু করে সবকিছুই আপনার তিনি তার মনের মতো করে সাজাতে চান। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে লালমনিরহাটে ইতিমধ্যে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে, প্রতিটি জায়গায় ঘটছে প্রতিদিন সহিংসতার ঘটনা এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি থাকলেও যেহেতু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের এবং আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেই এই গণ্ডগোল, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টাই করছেন লালমনিরহাটের জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসন। আসিফ, লালমনিরহাটের সদর উপজেলা প্রচারণা এই ছিল সর্বশেষ আমার কাছে। মানিক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রেজাউল করিম মানিক যুক্ত ছিলেন লালমনিরহাট থেকে। উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন তিনি। কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস আজ থেকে যশোরে যাত্রা বিরতি করবে, এ নিয়ে যশোর এলাকার মানুষদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, শুনছেন আশা করছি। এই ট্রেন থামানোর দাবি অনেকদিন ধরেই ছিল যশোরবাসীর, দাবি আদায় হওয়ার পর কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর রেল স্টেশনে। এই স্টেশনে আজ থেকেই প্রথম কিন্তু এই যে যশোরের যে বন্ধন এক্সপ্রেসটি সেটি কলকাতা যাবে, সেই ট্রেনটি কিন্তু আমি দেখাই আপনাকে যে এই ট্রেনটি আজ কিন্তু থামছে এখানে। তো এই ট্রেন দীর্ঘদিনের দাবি ছিল যে যখন যশোর খুলনা এক্সপ্রেসটি চালু হওয়ার পরে, এই কলকাতা চালু হওয়ার পরে কিন্তু এই ট্রেনটি এখানে থামার কথা ছিল এবং যশোরবাসীর মানুষের কিন্তু একটা প্রাণের দাবি হয়ে উঠেছিল। দীর্ঘদিন পর হলেও 2017 সালের পর থেকে এই ট্রেনটি কিন্তু চালু হচ্ছে। আজ থেকে যশোরে 3 মিনিটের জন্য এই ট্রেনটি থামবে এবং এখান থেকে প্রায় 200 আসন রয়েছে, যেখান থেকে আজ 28 জন যাত্রী কিন্তু কলকাতায় যাবে আমরা জানতে পেরেছি। তো এ বিষয়ে আমি এখন একটু কথা বলতে চাই যশোর রেল স্টেশনের যে স্টেশন মাস্টার, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কবে নাগাদ যাবে এবং কয়জন এখান থেকে যাবে এবং কি সুবিধা পাবে যাত্রীরা? আজকের থেকে এখানকার বিরতি শুরু এবং এখানে 200 আসন বরাদ্দ আছে অত্র স্টেশন থেকে। তার ভিতরে 50টা এসি সিট আর 150টা নন এসি চেয়ার। আমার এসি চেয়ার এখান থেকে আমার আজকে প্রথম দিন, আজকে যাত্রা শুরু। আজকে 30টা আসন অলরেডি বিক্রি হয়ে গেছে এবং আমি আশা করছি যে পরবর্তীতে এর থেকে আরও বেশি যাত্রী আমাদের হবে। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, 2017 সাল থেকে এই এক্সপ্রেস ট্রেনটি কিন্তু চালু হওয়ার পর থেকে যশোরবাসীর দাবি ছিল এই ট্রেনটি যশোরে থামার জন্য। দীর্ঘদিন পর সেই ট্রেনটি কিন্তু যশোরে থেমেছে। আজ বেলা 2টা 30 মিনিটে কিন্তু এই স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই স্থানীয়দের সাথে। আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি খুবই ভালো। আমরা মনে করি যে যশোরের জন্য, যশোরবাসীর জন্য আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। ফলে একসময় যশোরের মানুষ ট্রেনে করে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে যে চাকরি করত এবং বিকালে ফিরে আসতো। ফলে এই রেল ব্যবস্থার উন্নয়ন হলে আমাদের যাতায়াত আরও সুবিধা হবে। এর সাথে সাথে যশোরের এই রেল স্টেশনের আধুনিকায়ন দরকার। যশোর থেকে ঢাকার ট্রেনের আরও আসন সংখ্যা বৃদ্ধি দরকার এবং যশোরের ডাবল লাইন দরকার এবং যশোর খুলনার সাথে আমাদের সাথে এই ডাবল লাইন এবং কলকাতা এই যে ট্রেনটি, এই ট্রেনটি আমাদের জন্য খুবই একটি ভালো যাতায়াতের জন্য খুবই ভালো ব্যবস্থা তৈরি করবে এবং হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই ট্রেনটি চালু হওয়ার পরে আপনাদের অনুভূতিটা কি? ধন্যবাদ আপনাকে। আমাদের যশোরের দীর্ঘদিনকার প্রত্যাশা ছিল, এটা আমাদের যশোরের প্রাণের দাবি। আমাদের
যশোরের উন্নয়নের দাবি এবং যশোরের লোকজন যে আমাদের দীর্ঘ প্রায় সময় আমাদের ভারতে যাতায়াত করতে হয়, ভারতের সাথে আমাদের একটা যোগাযোগ আছে এবং বন্ধন আছে। এই বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে যে আমাদের যে ট্রেনটা এখন যশোরে স্টেশনে আমাদের যে 3 মিনিট দাঁড়াচ্ছে, এর জন্য আমরা গর্বিত এবং আমরা সন্তুষ্ট এবং এর থেকে যদি আমরা দীর্ঘদিন ধরে আমরা বাসে যাতায়াত করতাম এবং বিভিন্ন সমস্যায় আমাদের জর্জরিত হতো, এখন আমাদের যে সুবিধা, এই সুবিধা আমরা পাবো। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনের ফসল বলে আমরা দাবি করছি এবং আশা আমাদেরকে পূরণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমি আর একটু কথা বলতে চাই, আপনি তো এই প্রথম যাচ্ছেন, তা আপনার অনুভূতিটা কি? আমি এই ট্রেনের ইনচার্জ। আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে ট্রেনটা চালু হওয়ার পরে, খুলনা থেকে কলকাতা চালু হওয়ার পরে যশোর স্টপেজ দেওয়ার কারণে ট্রেনের যাত্রী বেড়ে যাবে। যশোরবাসী, যশোরের নিকটবর্তী নওপাড়া, তারপরে আপনার যশোর আশপাশ ঝিগরগাছা, এইসব যাত্রী অনেক রোগী এই কলকাতার চিকিৎসার জন্য যায়, তাদের অনেক সুবিধা হলো। আর এখন যাত্রী অনেক বেড়ে যাবে। দুদিনের সম্পর্কের যে আরও উন্নতি আর রেলের যে আধুনিক এই যশোর স্টপেজের মধ্য দিয়ে সেটা তার প্রমাণ হলো। রেল এগিয়ে যাচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে, তার একটা প্রমাণ যশোর স্টপেজের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন শুনছিলেন যে দুদেশের যে বন্ধন সেটা আরও দৃঢ় হবে এবং এই ট্রেনটি চালুর মাধ্যমে কিন্তু আরও সুবিধা পাবে, এই ব্যবসা বাণিজ্যর প্রসার হবে। সব মিলিয়ে কিন্তু আপনাকে যদি বলতে চাই যে যশোরবাসীর একটি সুবিধা পাবে এই ট্রেনের মাধ্যমে। তো সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রিপন। দর্শক, যশোরবাসীর দীর্ঘদিনের দাবি খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস যাতে যশোরে যাত্রা বিরতি করে এবং দীর্ঘদিন পর আসলে সেই দাবি বাস্তবায়িত হলো। এ নিয়ে যশোরবাসীর প্রতিক্রিয়া জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। বাংলাদেশ লাইভে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকায় সিটি কর্পোরেশন গড়ে তোলে লালন শাহ পার্ক। সেই পার্কে এখন গরুর খামার। এই খবরটি আমরা একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চাই। সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন, আশা করছি শুনতে পাচ্ছেন। শাহেদ, একটি পার্কে আসলে গরুর খামার কিভাবে গড়ে ওঠে, কি বলছে কর্তৃপক্ষ আর স্থানীয় যারা আছেন পার্কটিতে ঘুরতে আসেন বা বেড়াতে আসেন, তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আসিফ। আমরা আছি রাজশাহী মহানগরীর দরগাপাড়া এবং পাঠানপাড়ার মাঝামাঝি যে জায়গাটি, সেখানে আমরা একটু ক্যামেরার চোখে দর্শকদের দেখে নিতে চাই যে কিভাবে গরুর খামারটি এখানে গড়ে তুলেছেন স্থানীয়রা। এখানে পুরো এলাকাটি যেটি হয়েছে যে এখানে সিটি কর্পোরেশন বেড়া দিয়ে ঘিরে রেখে এই এলাকাটিকে লালন শাহ মঞ্চ তৈরি করেছিল, এখানে যাতে বিনোদন প্রেমী যারা মানুষ আছেন তারা এখানে ঘুরতে আসবেন এবং নিরাপদে যাতে তারা ঘুরতে পারেন, সেই কারণে এই লালন শাহ মঞ্চটি এখানে করা হয়েছিল। আরেকটি বিষয় সেটি হলো যে এখানকে পুরো যে নদীর পাড়টিকে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য এবং ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছিল যাতে মানুষরা হাঁটতে পারেন। কিন্তু গরুর খামার গড়ে তোলার ফলে এখানে কিন্তু মানুষজন তো হাঁটা দূরের কথা, এখানে কিছুক্ষণ দাঁড়ানোর টেকা দেয়। এই যে অবস্থা, এটি কিন্তু আমরা দেখেছি 2008 সালে যখন AHM খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন, তখনই তিনি এটি নির্মাণ করেছিলেন। এরপরে যখন তিনি পরাজিত হন 2013 সালের নির্বাচনে, পরেই কিন্তু এই এলাকাটি পুরো দখল প্রক্রিয়া শুরু হয় এবং এখন গরুর খামার গড়ে তোলে স্থানীয়রা। এরপরে আর রাজশাহী সিটি কর্পোরেশন এটি নিয়ন্ত্রণ নিতে পারেনি এবং এই যে গরুর খামার গড়ে তুলেছেন স্থানীয়রা, সেটা কিন্তু বাড়তেই থাকে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে তারের বেড়া নির্মাণ করা হয়েছিল সেটিও কিন্তু স্থানীয়রা কেটে ফেলেছেন এবং সেখানে এখন কাপড় শুকানোর যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করেছেন। ফলে পরবর্তীতে আবারও যখন গত বছরের যে নির্বাচনটি হয়েছে সেখানে আবারও AHM খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হন, তিনি বলেছিলেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরে এই যে এলাকাটিকে তিনি দখলমুক্ত করবেন এবং আগের অবস্থায় ফিরিয়ে আনবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সিটি কর্পোরেশনের সেই উদ্যোগটি কিন্তু দেখছি না। স্থানীয়ভাবে যারা এখানে ঘুরতে আসেন তারা কিন্তু বারবারই এক দাবি তোলেন যে এই জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, গরুর খামার নয়, এই জায়গাটি যাতে উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে করে সাংস্কৃতিক প্রেমী যারা আছেন এই লালন শাহ মঞ্চে তারা যেন তাদের কর্মসূচি
কর্মসূচিগুলি পালন করতে পারেন, এখানে নাটক বা অন্যান্য অনুষ্ঠানগুলি যাতে তারা করতে পারেন, দর্শকরা যাতে এখানে আসে, কিন্তু সেই সুযোগটি এখন পর্যন্ত গত 5 বছরে কিন্তু আমরা এখানে দেখছি না এবং সেটি কিন্তু হয়নি। আমরা একটু কথা বলতে চাই, এখানে সাংস্কৃতিক কর্মী আছেন শাহরিয়ার চয়ন, তার সঙ্গে আপনারা তো এখানে আজকেও একটি কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছেন। এই যে অবস্থা দেখছেন এখানে লালন শাহ মঞ্চের আশেপাশে, এটাকে কিভাবে ভোগান্তিতে ফেলছে আপনাদের? আসলে যে লালন শাহ মঞ্চটা প্রথম যখন ফার্স্ট টাইম হয়েছিল তখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর পাশে ক্যান্টিন ছিল, ক্যান্টিনও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো ফিল্ম দেখাতাম, আমাদের ভালো লাগতো ফিল্ম দেখাতে। তো এখন কি অবস্থা হয়েছে যে এখানে এখন আমরা ফিল্ম দেখাতে আসলে আমাদের ভালো লাগে না, যে ফিল্ম দেখাবো অডিয়েন্স হবে কি হবে না, মানে কারণ একটাই কারণ হচ্ছে যে এই আশেপাশে হচ্ছে অনেক খামার হয়ে গেছে। খামারটা হচ্ছে পদ্মার ধারে, মানে আমরা যে মানুষ যে ঘুরতে আসবো ঘোরা বাদ দেখি এখন আমরা খামার দেখি, তো এটা খুব খারাপ লাগে। কারণ এইটা হচ্ছে অনেক গরু মানে গন্ধ বের হয়, অনেকে আসতে চায় না, পাশে মঞ্চ, আবার অনেকে আড্ডা দিতে চায় না, তো এইখানে আমাদের অডিয়েন্স অনেক কমে আসে। আর আজকে মানে আমাদের প্রোগ্রাম আছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব 2019, তো এই উৎসবটি পালন করছি আমরা মোটামুটি 7 থেকে 26 তারিখ পর্যন্ত। তো আমাদের আজকে চলচ্চিত্র উৎসব পাঠ আছে, তো 7 থেকে 11 মার্চ পর্যন্ত। তো আমরা চাই যে হচ্ছে সিটি কর্পোরেশন দায়িত্ব নিক, এই মানে তারা কিভাবে দায়িত্ব নেবেন বা কিভাবে করবেন তাদের ব্যাপার এইটা। তো এইটা হচ্ছে এইখান থেকে উচ্ছেদ করলে কি হবে যে আমাদের অডিয়েন্সগুলো বাড়বে, যারা বাইরে থেকে যারা ঘুরতে আসে, এবং ঢাকা থেকে অনেকে ঘুরতে আসে যে আমরা লালন মঞ্চে যাব, ঘুরতে যাব, পদ্মা গার্ডেন যাব। এখন যদি এই পরিবেশ দেখে যে এইখানে হচ্ছে খামার বাড়ি তৈরি হয়েছে, মানে পদ্মা গার্ডেন ঘুরতে, তাহলে খামার বাড়ি ঘুরতে যাবে, তো এই পদ্মা গার্ডেনে তো আসবে না ঘুরতে। ধন্যবাদ আপনাকে। আসিফ, আমরা আরেকটু দেখে নিতে চাই, একপাশে তো গরুর খামার গড়ে উঠছে, পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে যে আরও যে পদ্মার যে বাকি অংশটুকু আছে চরের মতো পড়েছে, সেগুলো কিন্তু দখলের প্রক্রিয়া চলছে। এখানে যেটি হচ্ছে বাঁশপুতে যারা আছেন স্থানীয়রা, তারা কিন্তু এই জায়গাটিকে দখলের উদ্যোগ নিয়েছেন এবং সেই বাঁশগুলি কিন্তু এখানে একটি দখলদারিত্ব যেটি চলছে পদ্মার আশেপাশে ঘিরে, সেটি কিন্তু এখানে একেবারে স্পষ্ট। এছাড়া এখান থেকে মাত্র 600-700 গজ দূরেই কিন্তু লালন শাহ মঞ্চ, যেটিকে ঘিরে এই অঞ্চলের সংস্কৃতি প্রেমীরা নতুন স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটি কিন্তু একেবারেই নষ্ট করে ফেলা হয়েছে এই গরুর খামারটি ঘিরে। আপনি যেটি জানতে চেয়েছিলেন যে সিটি কর্পোরেশনের বক্তব্য কি, সিটি কর্পোরেশনকে এ বিষয়ে আমরা এর আগেও কিন্তু নিউজ 24-এ এই অংশটিকে নিয়ে আমরা প্রতিবেদন প্রচার করেছি, লাইভ করেছি, সেখানেও কিন্তু আমরা তাদের সঙ্গে বারবার কথা বলেছি। তারা বলেছিলেন যে খুব শিগগিরই এটিকে উদ্যোগ নেওয়া হবে এই অঞ্চলটিকে যাতে গরুর খামার মুক্ত করা যায়, কিন্তু সেই উদ্যোগ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। সিটি কর্পোরেশন কবে নাগাদ সেই উদ্যোগটি নিবে সেটিও কিন্তু আমরা দেখছি না। মূলত 2008 সালের পরে এই যে লালন শাহ মঞ্চটিকে ঘিরে এইখানে যে সৌন্দর্যবর্ধনের কাজগুলি করা হয় সেটি কিন্তু একেবারে নষ্ট করে ফেলা হয়েছে। এখন বলা যেতে পারে যে ময়লা ফেলার যে ভাগার সেটি কিন্তু এই করা হয়েছে এই লালন শাহ মঞ্চের আশেপাশের এলাকাগুলো। আমরা যদি ক্যামেরা যেগুলো দেখানোর চেষ্টা করি, প্রচুর ময়লা যেগুলো সিটি কর্পোরেশন নিজেও কিন্তু এখানে এখন ফেলতে শুরু করেছে। মূলত এই যে জায়গাটি আছে সেটি ভরাট করার যে উদ্যোগ নিচ্ছে মানুষ, সেটি এই সিটি কর্পোরেশনের ময়লাগুলি ফেলে এই নদীর পার ভরাট, পাশাপাশি হচ্ছে নদীর যে সৌন্দর্য বর্ধন করা হয়েছিল সেই জায়গাগুলিকে নষ্ট করে ফেলার একেবারে রীতিমতো প্রতিযোগিতা চলছে। সিটি কর্পোরেশন স্থানীয়রা কেউ বাদ নেই এই জায়গা থেকে। ফলে এখানে যেটি হচ্ছে যে সিটি কর্পোরেশন কবে নাগাদ এই উদ্যোগটি নেবেন এই গরু খামারগুলিকে সরানোর, সেটি কিন্তু এখনও প্রশ্নসাধ্য বিষয়। তারপরেও আমরা যেটি মানুষজনের সঙ্গে কথা বলেছি, স্থানীয় তারা চান যে এখানে যারা ঘুরতে আসেন তারা যেন সুষ্ঠুভাবে ঘুরতে পারেন, নদীর পার্কটিকে তারা যে নির্মল বাতাস থাকে সেটি তারা যেন গ্রহণ করতে পারেন, সেইটি কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখছি না। সাধারণ মানুষরা কিন্তু বারবারই বলছেন সেটি হলো যে এখানে যে পরিবেশটিকে নষ্ট করে ফেলা আছে এর জন্য দায়ী, তাদেরকে বোঝালে তারা কিন্তু এখান থেকে সরে যাবেন। কারণ 2008 সালে যখন এই নদীর পার্কটিকে ঘিরে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয় তখন কিন্তু এখানে কোনো গরুর খামার ছিল না। তখন কিন্তু এই গরু তারাও পালন করতেন, কিন্তু তখন পর্যন্ত আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো এখানে যে গরুর খামারের পাশাপাশি এখানে আরেকটি নতুন যেটি চলছে, সেখানে হচ্ছে জ্বালানি তৈরি করে, গরুর যে গোবর থাকে সেগুলি দিয়ে এখানে জ্বালানি তৈরির একটি প্রতিযোগিতা চলছে এবং নতুন করে একটি ব্যবসা ভালো হয়েছে এখানে। ফলে এই যে সিটি কর্পোরেশন যে উদ্যোগটি নিবে সেটি কিন্তু যেহেতু নিচ্ছে না, স্থানীয় কাউন্সিলররাও বারবার করে এই প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট হারানোর যে ভয়টি থাকে সে কারণে কিন্তু তারা স্থানীয়দের সঙ্গে এ নিয়ে কথা বলেন না। ফলে দিন দিন কিন্তু এখানে দখল বাড়ছে, তারপরে এই যে পদ্মার পরিবেশ সেটি নষ্ট করার চেষ্টা চলছে। এই যে অবস্থা, কিন্তু সাধারণ মানুষের দাবি যে খুব শীঘ্রই সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে লালন শাহ মঞ্চটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং নদীর যে পার্কটিকে সৌন্দর্য বৃদ্ধি করে সেটি আগের অবস্থায় ফিরে আসবে। আসিফ, এই ছিল রাজশাহীর লালন শাহ মঞ্চ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ শাহেদ যুক্ত হবার জন্য। রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকায় সিটি কর্পোরেশন 2008 সালে যেই লালন শাহ পার্কটি গড়ে তুলেছিল সেটি এখন আসলে গরুর খামারে পরিণত হয়েছে। সেই খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহেদ। আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।